স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। পৌষের হাড় কাঁপানো শীত দেশ জুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকে। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 9.3 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। আজকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা পড়তেছে। কুয়াশার আকাশটা অন্ধকার। যা কুয়াশা 10 হাত দূরে দেখা যায় না। ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জলে মজ্জাছি, একটা কম্বলও পারলাম না। আবহাওয়ার খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবন ও প্রকৃতিতে আমাদের জানান। জি শান্তা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষে একেবারে জেঁকে বসেছে শীত। আজকে কিন্তু চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে, যেটি এই শীত মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা। এবং এই চলতি মৌসুমে কিন্তু জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ আজকে বয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু সড়ক মহাসড়ক গুলোতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। সেই সাথে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা ঢেকে আছে পথঘাট। সড়ক মহাসড়ক গুলো কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা অনেকটাই আমরা সকাল থেকে কম লক্ষ্য করছি। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষজন তাদের বাইরে বের হচ্ছেন না। যারা শ্রমজীবী এবং কৃষক মানুষ রয়েছেন, যারা সকালবেলায় কাজের সন্ধানে বের হন, তাদের উপস্থিতি কিন্তু সড়কে অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। এছাড়া যারা কৃষক রয়েছেন সকালবেলায় কৃষিকাজে নেমে পড়েন, তারাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে তাদেরও উপস্থিতি কৃষিক্ষেত্রে অনেকটাই কম। তো এই শীত এলে কিন্তু জেলার যে শীতকালীন ফসলগুলো রয়েছে, আলু, টমেটো, মরিচ সহ বোরো ধানের বীজতলা, এগুলোর কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কৃষকদেরকে বেশি বেশি করে শীতের যে স্প্রে কীটনাশক সেটা কিন্তু বরাবরই করতে হয়। এছাড়া আমরা দেখেছি যে জেলা আধুনিক সদর হাসপাতালে শীতজনিত নানা রোগে প্রতিনিয়ত রোগীরা কিন্তু ভর্তি হচ্ছেন। ডায়রিয়া, জ্বর, সর্দি সহ। এর মধ্যেই কিন্তু একজন শিশু এই হাসপাতালে চিকিৎসাধীন শীতজনিত রোগে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চলতি জানুয়ারির মাঝামাঝি সময় কিন্তু শীত আরো জেঁকে বসবে পঞ্চগড়ে। তো এই ছিল আমার কাছ থেকে শীতের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা ছিল। তবে এর আগে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান সাবেক এই ওসি। পুলিশ জানিয়েছে এ ঘটনার দায়িত্বে অবহেলার দায়ে একজন এএসআইকে বরখাস্ত করা হয়েছে। শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। সবশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি। পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পরপরই এলাকার স্থানীয় শিক্ষার্থীরা থানা এলাকায় জড়ো হন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চায় সকল ছাত্র সংগঠনই। তবে কেউ এখনই নির্বাচন চায়, অনেকে চায় গঠনতন্ত্র সহ বেশ কিছু বিষয়ে সংস্কারের পর। বেশ কিছু ছাত্র সংগঠন চায় ডাকসুতে সভাপতি হিসাবে পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা। তবে শুধু নামে নয়, প্রকৃতপক্ষে কার্যকর ডাকসু চায় ছাত্র সংগঠনগুলো, চাওয়া নির্বাচনের ধারাবাহিকতাও।
দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর। ওই সময়ে এই নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি ডাকসু। আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও নতুন করে আলোচনায় এসেছে এই নির্বাচন প্রসঙ্গ। এরই মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ডাকসু নির্বাচনের জন্য সঠিক সময় এখনই। আমরা চাই দ্রুত রূপরেখা ঘোষণা দেওয়া হোক, একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হোক। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, সেখানকার শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের প্রতিনিধি হন হচ্ছেন শিক্ষার্থীদের থেকে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে প্রেসিডেন্ট, তিনি হন আমাদের বিসি। ওয়ান কারণ একটা কুক্ষিগত করে রাখাটাকে সেখানে সিস্টেমটা তৈরি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির মনে করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, তবে তার আগে গঠনতন্ত্রের সংস্কার দরকার। সংস্কারের জন্য আমি মনে করি না যে এত বেশি সময় লাগবে যে ডাকসু ফেব্রুয়ারি পরে চলে যাবে। আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখানে সুপ্রিম অথরিটি সভাপতি হিসেবে তিনি চাইলেও এই সংসদ ভেঙেও দিতে পারে, এই ধরনের কনস্টিটিউশনে আছে। তো আমরা চাচ্ছি এটা একটু সংস্কার হওয়ার দরকার, একটু পাওয়ার ব্যালেন্স হওয়ার দরকার। জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে গঠনতন্ত্র সংস্কারের আগে ডাকসু নির্বাচন হলে একনায়কতন্ত্র কমবে না। আমরা আসলে দ্রুততার বিষয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না, কোনো আলটিমেটাম দিতে চাই না। সবার মতামতের ভিত্তিতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সংস্কার করার যে উদ্যোগ অলরেডি নিয়েছে সেটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমরা এটাতে সর্বোচ্চ সহযোগিতা করছি। আসলেই এই গঠনতন্ত্রকে অনেকটাই সংস্কারের আওতায় আনতে হবে। ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি আরও কিছু বিষয়ে পদক্ষেপ চায় বামধারার ছাত্র সংগঠনগুলো। আপনার মব কালচার দূর না করে ছাত্রলীগের কিভাবে রিকনসিলিয়েশন এবং রিডেমশন হবে তার প্রক্রিয়া নির্ধারণ না করে, এবং আপনার যে আওয়ামী লীগের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে নতুন সিন্ডিকেট না গড়ে আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন দেওয়ার যে চেষ্টা সেটা ফলপ্রসূ হবে না। ডাকসুর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, এই প্রয়োজনীয় সংস্কারগুলি করার পরে আমরা ডাকসু চাই। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করব যে সেটা 2019 সালের একটা যেমন একটা পাতানো ডাকসু ছিল, তো অনুরূপ একটা ডাকসু, অনুরূপ ডাকসু আমরা চাই না। তবে যেভাবেই হোক একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং পরে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকায় দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিক চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, ক্রিসমাসের ছুটি শেষে অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার ফলের উপর নির্ভর করবে কী ধরনের চিকিৎসা তাকে দেয়া হবে। যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে, তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকেরও দাম বাড়তে পারে, বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু। রাতে হোটেল সিগালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক জানান, সকালে গোলাম রব্বানী টিপু সহ 3 জন তাদের হোটেলে উঠেছিলেন। এদিকে কক্সবাজারের এএসপি জসিম উদ্দিন জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে। আমরা এখানে যে জেলা পুলিশ আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। শীত বাড়ায় কষ্ট বেড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষের। অনেকে সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন তাদের পাশে, দিচ্ছেন গরম কাপড়। শীতের রাতে যেখানে অনেকেই ঘুমের দেশে পাড়ি দিয়ে সেখানে মধ্যরাতে গাড়ি ভর্তি কম্বল নিয়ে হাজির হন পুরান ঢাকার ব্যবসায়ী টিপু সুলতান। রাজধানীর চানখারপুল এলাকায় আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আহ্বান জানান বিত্তবানদেরও এগিয়ে আসার। শীতার্ত মানুষের পাশে এই দুঃসময়ে এই শীতের কাঁপুনিতে মানুষ অসহায় অবস্থায় হয়ে আছেন। তারা যেমন প্রত্যেকটা সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা যারা ভালো ব্যবসায়ী আছেন তাদেরকে অনুরোধ করব তাদের পাশে এসে দাঁড়ান। দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 5 জন ও প্যালিসেস অঞ্চলে 2 জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তীব্র বাতাসে দাবানলটি দ্রুতই ছড়িয়ে পড়ছে এমনটা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এছাড়া ভেন্তুরা প্রদেশে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টি ক্রাউলি। আগুন নেভাতে 60টিরও বেশি ফায়ার কোম্পানিকে ভেন্তুরায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।